আমার নাম মোহাম্মদ আব্দুল লাল মাহবুদ। আমার বয়স 23 বছর। ঠিকানা বিনোদপুর বাজার, রাজশাহী। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং আমি সেই মোবাইল নাম্বারে যাচ্ছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মহসিন আলী। যে সময় এই ঘটনাটি ঘটে তিনি থাকতেন সিংড়া থানার হুলহুলিয়া গ্রামে। সালটি 1987। ঘটনাটি আমার মা, মামা এবং স্বয়ং মহসিন ভাইয়ের কাছ থেকে শোনা। মহসিন আলী সম্পর্কে আমার নানার দূর সম্পর্কের আত্মীয়, অর্থাৎ আমার নানার দূর আত্মীয় নাতি। তো উনি সম্পর্কে আমার ভাই হচ্ছেন, তাই আমি গল্পে ওনাকে ভাই বলে সম্বোধন করছি। এবার সরাসরি ঘটনায় চলে যাই। চলনবিল এলাকার লোক হওয়ায় মহসিন ভাইয়ের ছিল প্রচুর মাছ ধরার নেশা। তার বয়স তখন আনুমানিক 16-17 বছর। সঠিক বয়স তার নিজেরও মনে নেই। দিন নেই, রাত নেই, তিনি যখন তখন মাছ ধরতেন। সালটি 1987। বর্ষা প্রায় শেষ। হুলহুলিয়া গ্রামের বন্যার পানি অনেকটাই কমে গেছে। তারপরেও কিছু অংশ জলার মতো হয়ে রয়েছে। এই জলার মতো জায়গায় বিলের পানিতে ভেসে আসা মাছগুলো আটকে যায়। এরকমই একটা জলার খোঁজ পান মহসিন ভাই। সেই জলায় নাকি অনেক মাছ আছে। ব্যাস, তিনি শোনার সাথে সাথে ঠিক করে ফেলেন অন্য কেউ সকালে গিয়ে মাছগুলো ধরে ফেলার আগেই তিনি রাতের মধ্যেই সব মাছ ধরে ফেলবেন। তিনি ঠিক মধ্যরাতে বেছে নেন মাছ ধরার সময় হিসেবে। আনুমানিক রাত 2টা থেকে 3টার দিকে একটি হ্যারিকেন এবং খোলই, এটা আঞ্চলিক ভাষা, বলতে পারেন মাছ রাখার ঝুড়ি বা বাস্কেট, সেটি হাতে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে হাঁটা দেন। চারিদিক শুনশান, কাদাময় রাস্তা, আকাশে পূর্ণ পূর্ণিমার চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সেই শুনশান কাদাময় রাস্তার নীরবতা ভেঙে ছপ ছপ আওয়াজ তুলে মুখে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন মহসিন ভাই। দিনের বেলায় চুপ করে গিয়ে জায়গাটার একটি অংশে 2 ধারে কাঁদা দিয়ে লেপে বান্ধাল বা কাদার তৈরি বাঁধ বানিয়ে রেখে আসেন। এখন গিয়ে শুধু পানি ছেঁকে মাছ ধরা, এসব কিছুই তার মাথায় ভর করেছিল। এমন সময় হঠাৎ তিনি চমকে ওঠেন। তার কিছু দূর সামনে দিয়েই আরেকজনকে যেন হেঁটে যাচ্ছে। মহসিন ভাই ভাবতে লাগলেন, তার সামনে যে লোকটি হাঁটছে সে হয়তো দিনের বেলা তাকে বান্ধাল দিতে দেখে ফেলেছে, আর সে এখন মাছ চুরি করতে বের হয়েছে। তিনি ভাবেন লোকটির পিছু নেবেন। পিছু করতে করতে কিছু দূর আসার পর মহসিন ভাই পায়ে কাঁদা লেগে পিছলে পড়ে যান। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখেন এতক্ষণ যে ব্যক্তিটির পিছু নিচ্ছিলেন সেই ব্যক্তিটি উধাও। সে যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। রাস্তার বাম পাশ ধরে বয়ে চলেছে বিখ্যাত চলন বিল, আর ডান পাশে অর্ধডোবা ধানি জমি। তার হুঁশ ফিরে আসে। এ তো সে ভুল রাস্তায় এসে পড়েছে। তার গন্তব্য সে অনেক পেছনে ফেলে রেখে এসেছে। তিনি উল্টো ঘুরে হাঁটা দেন। 5 মিনিটের মতো সময় লাগে তার ওই জলা জায়গাটায় পৌঁছাতে। তার মাথায় তখন মাছ ধরার চিন্তা। লোকটার কথা তিনি ভুলেই গেছেন। জলাটায় হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি। মহসিন ভাই পানি ছেঁকা শুরু করলেন। ছেঁকতে ছেঁকতে একসময় পানি কমে আসে। তিনি হাত দিয়ে মাছ ধরে খোলয়ে রাখছিলেন। হঠাৎ করেই জায়গাটায় আবার নতুন করে পানি ঢুকে হাঁটু পর্যন্ত উঠে যায়। তিনি হ্যারিকেনের আলোয় দেখলেন কিছু একটা তার বান্ধাল ভেঙে দিয়েছে। তিনি আবার কাদা দিয়ে বান্ধাল তৈরি করে পানি ছেঁকা শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও বান্ধাল ভেঙে পানি ঢুকে পড়ল। আবার তিনি বাঁধ ঠিক করলেন। কিছু একটা বারবার তার এই বান্ধাল ভেঙে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি ভাবলেন, না, এইভাবে মাছ ধরা যাবে না, কাল অন্য ব্যবস্থা নিতে হবে। এই ভেবে তিনি সেখান থেকে রাস্তায় উঠে আসেন এবং সামান্য কিছু মাছ ধরেছেন যা তা খোলয়ে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছু দূর আসার পর তার হাতে থাকা হ্যারিকেনটি হঠাৎ নিভে যায়। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো তেল ফুরোবার কথা না। যাই হোক, চাঁদনি রাত,
চারিদিকে চাঁদের আলো ঠিকরে পড়েছে। এই আলোয় দিব্যি পথ চলা যায়। তার চোখ আবার রাস্তার দিকে যেতেই হঠাৎ আবার সেই লোকটিকে তিনি সামনে দেখতে পেলেন। লোকটি আপন মনেই হেঁটে চলেছে। লোকটির পরনে সাদা চকচকে ঢিলে ঢালা পাঞ্জাবির মতো আলখেল্লা, মাথাটা সেই সাদা কাপড়ের টুকরো দিয়েই ঢাকা। এর আগের বার মহসিন ভাই পরনের কাপড় অতটা খেয়াল করেননি, কিন্তু এবার তিনি খেয়াল করেছেন। তার মনে কৌতূহলের সৃষ্টি হয় যে তাদের গ্রামে এমন বেশভূষার একটি লোকও তো নেই, আর এত রাতে কেই বা এমন পোশাক পরে বের হয়েছে। এবার তিনি অবাক হয়ে যান। লোকটির পরনের কাপড়ে এক ফোঁটাও কাদার দাগ নেই, কিন্তু রাস্তাটা এতটা কর্দমাক্ত যে হাঁটলে কাদার দাগ কাপড়ে লাগবেই, সেটাই স্বাভাবিক। আরো একটি বিষয় লক্ষ্য করলেন, চাঁদের আলোয় লোকটির ছায়া মাটিতে পড়ছে না। তার মনের ভেতর একরাশ অস্বস্তি আর ভয় এসে ভর করল। মহসিন ভাই ভাবতে থাকেন, একে না ঘাটানোই ভালো। আপন মনে হেঁটে যাচ্ছে, যাক, তিনিও ততক্ষণে বাড়ির অনেকটাই কাছে চলে এসেছেন। এবার যা হতে চলেছে তা ছিল তার জন্য বিভীষিকাময়। তিনি এগুলো চিন্তা করছিলেন, হঠাৎ তার পেছন থেকে কেউ একজন নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, পেছনে তাকাবি না, একদম পেছনে তাকাবি না, আমি খেয়েই চলে যাব। মহসিন ভাই ঘাবড়ে গিয়ে সেটাই করে বসেন। তিনি পেছনে তাকান। পেছনে তাকিয়ে তিনি যা দেখতে পান তা কেউ কখনো দেখতে চাইবে না। তিনি দেখেন এটা সেই লোক যে তার সামনে দিয়ে এতক্ষণ হাঁটছিল। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই লোকটি উধাও হয়ে গেছে, তার পেছনে কেউ নেই। এখন সেই লোকটি তার সামনে দাঁড়ানো। মহসিন ভাই লোকটির চেহারার বর্ণনা দিতে গিয়েও আমি লক্ষ্য করেছি তার শরীরে তখন কাঁটা দিয়ে উঠেছিল। লোকটির চেহারার বিবরণ ছিল এরকম, তার চোখ দুটোকে যেন ঘেলে দিয়েছে, মুখের মাংস পচে গিয়ে তাতে পোকা লেগেছে। সেই জিনিসটি তার খলই থেকে মাছ বের করে খাচ্ছে। এই যেন এক নারকীয় দৃশ্য। তার শরীর থেকে পচা মাংস আর নর্দমার অসহনীয় গন্ধ বের হচ্ছে। মহসিন ভাই নিজেকে সামলাতে না পেরে বমি করে ফেলেন। তিনি কোনো মতে উঠে দাঁড়িয়ে খলই আর হেরিকেন ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। তার কানে আবারও নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ ভেসে আসে, তোকে মানা করেছিলাম। এবার একই বাক্য সে বারবার বলে যাচ্ছে, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। কিছুক্ষণ পরে ক্রমশই শব্দটা মিলিয়ে গেল। তিনি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির হেসেল ঘর বা রান্নাঘরের কাছে এসে পৌঁছান। তিনি চারিদিকে চোখ বুলালেন, না, কোথাও সেই লোকটিকে আর দেখা যাচ্ছে না। তাদের হেসেল ঘরের পাশে ছিল টিউবওয়েল। তিনি সেখানে গিয়ে হাত পা পরিষ্কার করতে শুরু করলেন, আর জোরে জোরে তার আম্মা আব্বাকে ডাকতে শুরু করলেন। তারা বেরিয়ে আসলে হয়তো ভয় কমবে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। সে হঠাৎ তার পেছনে কিছু একটার উপস্থিতি টের পেল। হঠাৎ করে আবারও সেই কণ্ঠস্বর, তুই মরবি। মহসিন ভাই এবার পেছনে না তাকিয়ে এক দৌড়ে হেসেল ঘরে গিয়ে একটি মাটির ঢোকসা, এটা আঞ্চলিক শব্দ, মাটির গোল পাত্র, সেটি নিয়ে টিউবওয়েলের দিকে ছুঁড়ে মারেন। এর পরের অংশটুকু তিনি তার আব্বা আম্মার কাছে শোনেন। তাদের বর্ণনা অনুযায়ী তার আব্বা আম্মা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠে অজু করতে গিয়ে টিউবওয়েলের কাছে আসতেই দেখেন তার ছেলে অর্থাৎ মহসিন ভাই হেসেল ঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে আসে পাগল অবস্থায়। ঘটনার 6 মাস পেরিয়ে গেলেও মহসিন ভাইয়ের পাগলামির সমস্যাটা যেন দিন দিন বেড়েই চলছিল। অনেক ডাক্তার, কবিরাজ সবাইকে দেখানো হয়েছে, কোনোভাবেই কিছু কাজ করছিল না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিক কবিরাজের কাছে। সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা কিছুই উল্লেখ করতে পারছি না, কিন্তু নাম বললে সিংড়া থানার বয়স্করা অনেকেই চিনবেন। তো সেই কবিরাজ মহসিন ভাইকে প্রথমে দেখেই বলেন, তোদের ছেলে অনেক বড় ভুল করেছে, ওর পেছনে ঘুরে তাকানোটা ঠিক হয়নি। মহসিন ভাইয়ের আব্বা আম্মা এসবের কিছুই বুঝতে পারেন না। কবিরাজ বলেন, 11 দিন পরে আবারও পূর্ণিমার রাত, সেই রাতে তোর ছেলেকে নিয়ে আমার আসনে বসবো। ততদিনে এই তাবিজ ওকে বেঁধে রাখতে বলবি, আর ও যেন এই তাবিজ এই কয়েকটা দিন এক মুহূর্তের জন্য না খোলে। আর আমি গিয়ে
তোদের বাড়ি বন্ধ করে দিয়ে আসবো। 11 দিন পর আসছে পূর্ণিমার রাত। এরই মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। অন্য কোনো দিন সেগুলো আলাদাভাবে পাঠাবো ইনশাল্লাহ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। কবিরাজ একটি অন্ধকার ঘরে বসে চক্র এঁকে মাঝখানে একটি মোম জ্বালিয়ে চক্রের ভেতরে বসেন। অর্থাৎ তিনি চক্রের ভেতরে বসেন আর মহসিন ভাইকে বাইরে বসান। শুরু হয় কবিরাজের মন্ত্র পড়া। হঠাৎই বাইরে প্রচন্ড ঝড় ওঠে। মনে হয় মাটির ঘরটি ধুলোয় লুটিয়ে পড়বে। আবার মুহূর্তের মধ্যে বাইরে সবকিছু নিস্তব্ধ। মহসিন ভাইয়ের আব্বা আম্মা বাইরে দাঁড়িয়ে তার জানালার একটা ছিদ্র দিয়ে সবটা দেখছিলেন। তারা দেখেন মহসিন ভাইয়ের মুখ দিয়ে লালা ঝরছে আর সেই চক্রের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এবার কবিরাজ তার ঝোলা থেকে একটি কাঁচি, বাঁশের পুরনো শান্তি অর্থাৎ চিকন লাঠি আর একটি ছোট শিশিতে রাখা এক প্রকার কালো তেল জাতীয় পদার্থ বের করেন। কবিরাজ সেই তেল জাতীয় পদার্থ শান্তিতে মাখাতে মাখাতে বলেন, বল তুই কেন এর পিছু নিয়েছিস? এবার জিনটা নীরবতা ভেঙে রাগান্বিত স্বরে বলে, তুই মরবি। এবং সে বারবার একই কথা বলতে থাকে। কবিরাজ এবার মহসিন ভাইকে শান্তি দিয়ে সজোরে আঘাত করেন। জিনটি চিৎকার করে বলে, লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি ওকে না মেরে যাব না। এবার কবিরাজ মন্ত্র পড়া শুরু করেন। মনে হচ্ছে ঘরের ভেতরে ঝড় উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ঘরটি উড়ে যাবে। কবিরাজ আবারও আঘাত করেন এবং বলেন, ছেড়ে দে, এই শরীর ছেড়ে দে, কেন এসেছিস? জিনটি বলে, একদিন দিনের বেলা ও আমার যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে, এই জন্যই আমি ওকে মারবো, মেরেই ফেলবো। তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। কবিরাজ ধমকের সুরে বলেন, চুপ, ও একটা মানুষ, ও বোঝে নাই তোর চলার পথ ওটা। ওকে তুই এই মুহূর্তে ছেড়ে চলে যাবি, না হলে তোকে বোতলবন্দি করব। জিন কোনোভাবেই রাজি হচ্ছিল না। মহসিন ভাইয়ের শরীর ছেড়ে যেতে সে মোটেও রাজি নয়। কথা কাটাকাটির এক মাঝে কবিরাজ তার ঝোলা থেকে একটি স্বচ্ছ কাঁচের ফাঁকা বোতল বের করেন। এবার জিন চিৎকার দিয়ে বলে, তোর কর্মের কসম, আমাকে বোতলবন্দি করিস না। আমি এর শরীর ছেড়ে দিচ্ছি, কিন্তু এর শরীরে এতটা মাস থাকার কারণে আমি একে ছেড়ে যাবার পরেও ওর অস্বাভাবিকতা থেকে যাবে। এই বলেই জিনটি চলে গেল। মহসিন ভাই মাটিতে লুটিয়ে পড়ল। মহসিন ভাইয়ের আব্বা আম্মা ঘরে প্রবেশ করেন এবং দুজনই কান্নায় ভেঙে পড়েন। কবিরাজ একটি বোতলে কিছু পানি নিয়ে কিছু একটা পড়ে মহসিন ভাইয়ের মুখের ওপর ছেটাতেই তার জ্ঞান ফিরে আসে। কবিরাজ বলেন, তোদের ছেলেকে জিন অবশ্যই ছেড়ে গেছে, কিন্তু এতদিন ওর শরীরে থাকায় কিছু ক্ষতি সে করে ফেলেছে। কবিরাজ তার মা বাবাকে তলোয়ারের তেল অর্থাৎ কবিরাজি মন্ত্রপুত তেল ব্যবহারের পরামর্শ দেন। বলেন, এই তেল যেন প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার রাতে তার ছেলের শরীরে মালিশ করা হয়। এরপর মহসিন নানা চাকরির খোঁজে রাজশাহীতে চলে আসলে তার চিকিৎসা সেখানেই বন্ধ হয়ে যায়। তার কথাবার্তা এবং হাঁটাচলায় এখনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় আছেন। তার বর্তমান ঠিকানা শিরোইল মঠপুকুর, রাজশাহী। তিনি মোবাইল নম্বর জানাতে অনিচ্ছুক। আমার কাছে আরো এরকম অজস্র ঘটনা আছে, ইনশাল্লাহ সময় করে লিখব, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। চমৎকারভাবে লিখেছেন আপনি। একটা ঘটনা যেটা বেশ প্রচলিত একটা ঘটনায় আমি বলবো, এই মাছ ধরতে গিয়ে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে সবসময় থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, তাই জানতে চাইব না কেমন আছেন। 2017 থেকে আছি আর ভূত.com-এ 117 নম্বর এপিসোড থেকে আছি। রাসেল ভাই, আমার পরিচয়টা গোপন রাখুন। তারপরে তিনি তার অ্যাড্রেস শেয়ার করেছেন, নাম ঠিকানা সবকিছু এখানে আছে, যেটা আমি বলতে চাচ্ছি না। তারপরে তিনি লিখছেন, রাসেল ভাই, আমি অনেক দিন আগে একটা রেকর্ড ক্লিপ পাঠিয়েছিলাম, হয়তোবা প্রচারযোগ্য হয়নি, তাই আজকে অন্য একটি বাস্তব ঘটনা লিখে পাঠাচ্ছি। প্রচারযোগ্য হলে লিসেনারদের সাথে শেয়ার করবেন।
যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি 1995-96 মধ্যে কুমিল্লা জেলা সদরের কোনো এক গ্রামে ঘটে। তার আগে একটু বলে নিচ্ছি, লোকটার সম্পর্কে না হয় ঘটনার প্রথম অংশে শুনে লিসেনাররা ভাববেন এই টাইপের লোকদের আবার প্যারানর্মাল ঘটনা হয় নাকি। আমি যার ঘটনা বলবো সেই লোকটির একটাই বদ অভ্যাস, মদ্যপান। কিন্তু ঘটনাটি ঘটে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন। যাক, আসা যাক মূল ঘটনায়। ঘটনা বলার সুবিধার্থে লোকটির ছদ্মনাম ব্যবহার করছি। ধরে নিলাম লোকটির নাম চারু মিয়া। একদিন চারু মিয়া অনেক বেশি মদ্যপান করে। সারাদিন যা রোজগার করে বেশ কিছু অংশ মদ্যপান করে এবং বাকিগুলো পকেটে থাকে বা কখনো কোথাও পড়ে যায়, তার কোনো ঠিক নেই। ঠিক সেদিন মদ্যপান করে বাড়ি আসার পর কোনো বাজার সদাই না থাকায় তার স্ত্রী এবং বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন চারু মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে তখন ঘর থেকে তরকারি কাটার একটা বটি নিয়ে এসে বলে সবাইকে জবাই করে ফেলবেন। তার আশেপাশের অনেক লোক তখন জড়ো হয়ে গেছে। সবাই যখন চেষ্টা করছে ওর হাত থেকে বটিটি নিতে, তখন সে চাচ্ছে কাউকে না কাউকে আঘাত করতে। এক পর্যায়ে উপস্থিত সমস্ত লোকজন ভাবেও নি এমন একটা ঘটনা ঘটবে। চারু মিয়া কাউকে আঘাত করতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে দেয়। তখন উপস্থিত সবাই যারা ছিল তারা সবাই অনেকে ভয় পেয়ে যায়। তখন মুহূর্তের মধ্যেই তার হাত থেকে বটি পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ধরতে আসবে, তখন আচমকা দুই হাতের দুই আঙুল দিয়ে গলায় একটা টান দেয়। ততক্ষণে 2-3 জন এসে গামছা দিয়ে গলা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু হাসপাতালে যাবার আগেই পথেই সে মারা যায়। এখান থেকেই মূল ঘটনার শুরু। সে আত্মহত্যা করলেও সে যেহেতু সুস্থ মানুষ ছিল না, তাই গ্রামের কবরস্থানে তাকে দাফন করতে কোনো বাধা ছিল না এবং দাফন কাজও অনেক দ্রুত করা হয়। তার মৃত্যুতে যারা উপস্থিত ছিল তাদের অনেকেই সেই চোখের সামনে ভয়ানক আত্মহত্যা দেখে মারাত্মকভাবে ভয় পেয়েছিল। গ্রামের যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তার পাশেই যাতায়াতের রাস্তা এবং অন্য পাশে বিশাল দিঘির সমান, কিন্তু সবাই পুকুর বলে। আর ঘটনা যখন 1995 সালের, তখনকার সময় সন্ধ্যার পরে এই রাস্তায় মানুষের যাতায়াতটা অনেকটা কম ছিল। যেদিন তাকে দাফন করা হয় তার পরদিন থেকেই এই গ্রামের এবং পাশের গ্রামের যারাই এই রাস্তা দিয়ে একটু রাত করে যাওয়া আসা করে তারাই দেখে চারু মিয়া রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, কেউ বা দেখে কবরস্থানের দেয়ালের উপরে হাঁটাহাঁটি করছে। তখন অনেকেই ডাক দেয় কিন্তু সাড়া পায় না, ভাবে হয়তোবা আজকে বেশি নেশা করেছে তাই এমনটা হচ্ছে। কিন্তু সেই মানুষগুলো যখন বাড়িতে ফেরে এবং জানতে পারে যে চারু মিয়া আর এই পৃথিবীতে নেই, তখন তারা ভাবে তাহলে আমরা কাকে দেখলাম। মাঝরাতে আশেপাশের মানুষগুলো রাতে সজাগ হলে কেন যেন একটা শব্দ পায় কবরস্থান থেকে, আর অনেকগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। সপ্তাহখানেক পরের ঘটনা, ভয়ঙ্কর এক ঘটনা। চারু মিয়ার পাশের বাড়ির এক লোক ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং অনেকদিন ধরেই সেখানে ছিলেন। তিনি যেদিন বাড়ি ফিরবেন ওই কবরস্থানের কাছাকাছি আসতেই চারু মিয়াকে দেখেন। তখন বলেন, চারু ভাই, এত রাতে কি করো এখানে? বাড়ি চলো। তখন চারু মিয়া আস্তে আস্তে হাঁটছে। ওই লোক আবার বলল, চলো না, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে যখন লোকটি চারু মিয়ার হাতটা ধরল, ঠিক তখনই চারু মিয়া মাথা উঠিয়ে তাকালো। প্রতিবেশী লোকটা ভয়ে দেখল চারু মিয়ার গলায় ক্ষত এবং সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর চারু মিয়া 2 হাতে আঙুল দিয়ে গলায় আস্তে আস্তে টান দিচ্ছে। লোকটা ভয়ে একদম জমে গেছে। যখন তার সামনে চারু মিয়া ভীষণ বাজেভাবে একটা হাসি দিল, লোকটা তখন জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, কবরস্থানে পাশের বাড়িতে বাড়ির অনেক মানুষ তাকে ঘিরে আছে, কিন্তু সেই ভদ্রলোক প্রায় 3 দিন কোনো কথাই বলতে পারে না। আর এই 3-4 দিন তার ভীষণ জ্বর হয়। পরে সবাইকে বলে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সবাই বলে চারু মিয়া তো আর নেই, মারা গেছে। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, কে তাকে ফোনে জানাবে চারু মিয়া নেই। তারপর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ল, সন্ধ্যার পর কেউ আর একা রাস্তায় বের হতে সাহস করে না। অনেকেই এই এলাকায় আসলে দূর থেকেই অপেক্ষা করে আরো লোকজন আসলে একসাথে যাবে বলে। পাড়ার অনেক ছেলেমেয়েরাই যখন 10-12 জন একটা গ্রুপ বানায়, 2-1 জন কেউ আসলে তাদের রাস্তা পার করে দেয়। আর একদিনের ঘটনা। লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। আসলে সম্পূর্ণ ঘটনা বলতে গেলে ইমেইলে অনেক বড় হয়ে যাবে।
আরেকদিন এলাকার এক মুদি দোকানদার তার দোকানের মালামাল কিনে এলাকার একটা রিকশায় দিয়ে উনি সাইকেল দিয়ে পিছে পিছে আসছিলেন। রাত তখন প্রায় 9টা বাজবে। হঠাৎ মাঝ রাস্তায় তার সাইকেলের পাংচার হয়ে যায় এবং রিকশাওয়ালা ভাইকে তিনি ডাকলেও রিকশাওয়ালা ভাই শুনতে না পেয়ে চলে যায়। তখন দোকানি কি করবেন, এত রাতে সাইকেল মেরামতের দোকানও বন্ধ, কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলেন। তার মধ্যে সে ভয় পেতেও শুরু করলেন। এতখানি রাস্তা হেঁটে যাবেন, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কি হবে? ওইদিকে রিকশাওয়ালা ভাই কবরস্থানের কাছাকাছি আসতেই দেখে দূর থেকে সাদা কোনো মানুষের অবয়বের মতো কিছু একটা মুভ করছে। সে তখন থেমে গেল আর পেছনে ফিরে দেখল দোকানি নেই। রিকশাওয়ালা চিন্তিত হয়ে পড়লেন, উনি আবার কোথায় গেলেন? আমি একা কিভাবে যাব? রিকশাওয়ালা ভাই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কাউকে না পেয়ে চিন্তা করলেন একাই যাবেন। তখনই সাদা অবয়বটি মনে হচ্ছে ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে লাগলো। তিনি রিকশাটি একটা সাইডে রেখে সেই বড় পুকুরের পাড় দিয়ে ওই পারে যাওয়ার জন্য হাঁটা দিলেন। বলে রাখা ভালো, পুকুরের দুই পারে কিছুটা জঙ্গল ও কয়েকটা কবর রয়েছে, সেগুলো সবই পারিবারিক। এখান দিয়ে সন্ধ্যার পরে কেউ যায় না, যদিও কেউ কখনো কিছু দেখেনি। এখন রিকশাওয়ালা ভাইয়ের কাছে যেন চারু মিয়ার কবর থেকে এই জঙ্গলের রাস্তা অনেক ভালো। তিনি অনেকক্ষণ হাঁটার পর অপর পাশে গিয়ে দেখেন এলাকার ছেলেগুলো নেই। রিকশাওয়ালা ভাই চেনেন সবাইকে। উনি 2-3 জনকে ডাক দিলেন, তারা আসতে চাইছিল না। অনেক অনুরোধ করে তাদের সবাইকে জড়ো করলেন তিনি এবং একসাথে লাঠি নিয়ে ওই পাশে গিয়ে রিকশাটা আনবেন বলে হাঁটতে শুরু করলেন। দূর থেকে কেউ চিৎকার করে ডাকছে। একটু পরে দেখেন দোকানি আসছে। তখন দোকানি কেন দেরি হলো বলল, আর রিকশাওয়ালা ভাইও কতটুকু ভয় পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ওই পাশে গিয়েছে সেটাও বলল। ওই পাশে গিয়ে ছেলেগুলো বলল এক কথা, তারা আজকে শুধুমাত্র 3 জন করে দুই পাশে ছিল। দুই পাশে তারাই দেখল কবরের ওপর অদ্ভুত ধরনের একটা আলো জ্বলছে আর নিভছে। এটা দেখে তারা কেউ ভাবছে একবার রাস্তায় একবার কবরস্থানের দেয়ালের উপর কেউ যেন হাঁটাহাঁটি করছে। পরে দুই পাশে ছেলেরা জোরে চিৎকার করে একে অপরকে ডাক দিতে লাগলো। তখন আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন তাদেরকে ঘটনা বললে তারা কিছুই দেখতে পায় না। পরে ওই পাশের ছেলেগুলোকে নিয়ে আসতে দেখে তারাও অনেক ভয় পেয়েছে। এরপর যে যার বাড়ি চলে যায়। গ্রামবাসীর মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাশের 2 গ্রামে পরের এক মসজিদের হুজুরের কাছে যান, কেননা ওই হুজুর অনেক কামেল বান্দা ছিলেন। হুজুর পরদিন সন্ধ্যার পর আসলেন এবং গ্রামবাসীকে বললেন, এটা ভয়ের কিছু নেই, চারু মিয়ার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, তাই একটা দুষ্টু জিন সুযোগ পেয়ে এই কাজ করেছে। মানুষ যখন ভয় পাওয়া শুরু করলো তখন ওই জিন ইচ্ছে করেই সবাইকে আরো ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করলো। আর চারু মিয়ার দাফনে হয়তোবা কিছু ভুল ছিল। যাক, এশার নামাজের পর তোমরা সবাই আসো, আমি গায়েবানা জানাজা পড়ে দোয়া করে দেব, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হুজুর এই গ্রামের মসজিদে এশার সালাত আদায় করে তার নিয়ম মতো জানাজা এবং দোয়া করে চলে যান। পরবর্তীতে আর কোনো সমস্যা না হলেও মানুষজন সন্ধ্যার পর একা আসা যাওয়া করতেন না সেই রাস্তা দিয়ে। এই ছিল ঘটনা। ইমেলটা বড় হয়ে গেল, অনেক কিছুই বাদ দিতে হয়েছে। আর আমরা 2000 সালে এই গ্রামে জমি কিনি, বাড়ি করি, একই সূত্রে এই ঘটনাটি শুনতে পাই। ছোট বড় সবারই মুখে এই ঘটনা শোনা যায়। তাই আসল ভাই আমি 100% সত্য ঘটনা এটাকে বলবো। প্রচারযোগ্য হলে প্রচার করবেন, আর ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। এই প্রথম আমি অনেক বড় একটা লেখা লিখলাম। লেখার অভিজ্ঞতা নেই, জানি না লেখায় ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি আসলে অনেক চমৎকার এবং আশা করছি আপনারা যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা একসাথে আড্ডা দিতাম রাতের বেলা। একদিন হঠাৎ করে জিন আর ভূতের প্রসঙ্গ ওঠে। একটা কথা বলে রাখি, আমার কাজিনের যে ফ্রেন্ড ছিল সে বডি বিল্ডিং এ গোল্ড মেডেলিস্ট। তখন সে বলে, আরে ভাই, এসব ভূত টুত বলতে কিছু নেই। আমার মধ্যেও ভূত দেখার খুব আকাঙ্ক্ষা জেগে ওঠে, কারণ আমি অনেকদিন ধরেই এই বিষয় নিয়ে পরীক্ষা করেছি, অনেক রকম ভাবে জানার চেষ্টা করেছি। আমিও আমার সেই কাজিনের ফ্রেন্ডের সাথে সম্মতি দেই। তো আমরা সবাই মিলে একদিন চিন্তা করি একটা ভূতুরে জায়গায় বেড়াতে যাব। এসব চিন্তা করতে করতেই আমার কাজিনদের একটা জায়গার পরামর্শ দেই। জায়গাটা ছিল আমার বাড়ির পাশে একটা শ্মশান। সে শ্মশানের সাথেই ছিল বিশাল একটি বাঁশবাগান।
বলে রাখা ভালো, শ্মশানের চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। শ্মশানের সামনেই পুকুর ছিল, পুকুরটি আমাদের নিজস্ব। এই ব্যাপারে আমরা আমাদের অন্য কাজিনদেরকেও জানাই। এতে সবাই সম্মতি দেয়, সবাই যাবে। তো আমরা সবাই সিদ্ধান্ত নেই পরের দিন মাগরিবের আজানের সময় আমরা ওখানে যাব। যেই কথা সেই কাজ, আমরা 7 জন ওই জায়গায় যাই। কিন্তু কেন যেন আমাদের মধ্যে আমি এবং আমার কাজিনের বন্ধু ছাড়া সবাই ভয় পেয়ে যায়। তখন আমরা শ্মশানে ঢুকিনি। শ্মশানে সেই জায়গাটা ছিল অন্ধকারের চাদরে পড়া। অবশ্য এত অন্ধকার দেখেই হয়তো অনেকে ভয় পেয়ে গেছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করি তাদের, কিন্তু কেউই যেতে রাজি হয় না। এদিকে মাঝপথে এসে ফিরে যাওয়ার জন্য মোটেও রাজি হয়নি আমার কাজিনের সেই ফ্রেন্ড। তার এই ভয় না পাওয়ার দেখে আমার মধ্যে সাহস জন্মায়। আমরা আমাদের বাকি কাজিনদের বলি না চলে গিয়ে তারা যেন আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করে। তখন তারা আমাদের জন্য রাস্তার অন্য একটা দিকে দাঁড়িয়ে থাকে। আমি এবং আমার কাজিনের ফ্রেন্ড আমরা ভেতরে যাই। শ্মশানে যাওয়ার রাস্তা দিয়ে আমরা যখন নামি তখন মনে হয় যে অন্ধকার আরো বেড়ে যাচ্ছে। তবুও আমি আমার সেই কাজিনের ফ্রেন্ড তার সাহস দেখে ভেতরে যেতে থাকি। ভেতরে যেতে যেতে আমরা যখন একদম শ্মশানে প্রবেশ করেছি, রাস্তার পাশে চলে এসেছি, তখন চমকে দাঁড়িয়ে যাই। শ্মশানে ঠিক যে জায়গাটায় মানুষ পোড়ানো হয় সেই জায়গায় একটি লাল পাতিলের মতো ওপরে লাল কাপড় দেয়া। আমিও ঠিক তখন বুঝতে পারিনি জিনিসটা কি। আমরা দুজন ভেতরে যাই এবং দেখতে পাই যে কিছু ছাই পোড়া এবং তার ঠিক পাশেই একটি ডাব রাখা এবং কিছু খাবারের মতো, এবং তার পাশেই সেই পাতিল লাল কাপড় দেওয়া ওপরে। এটা দেখার পর আমি এবং সে কিছুটা ভয় পাই, কারণ আমরা দুজনেই জানতাম যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা শ্মশানে এসে এসব কাজ করে। তো আমরা দুজনেই সেই জায়গায় ভয় পেয়ে কোনো কিছু না দেখে, কোনো কিছু না ধরে শ্মশানের প্রবেশ মুখে এসে দাঁড়াই। আমরা অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে চারপাশটা খেয়াল করি এবং পুনরায় শ্মশানে ঢোকার জন্য সিদ্ধান্ত নেই দুজনেই। তো যখন আমরা শ্মশানে প্রবেশ করার জন্য দুজনেই আবার এগোবো, তখন আমার মনে হলো আমার গাছ থেকে 3-4 হাত দূরে থাকা একটা নারকেল গাছের ডাল জোরে জোরে নড়া শুরু করেছে। তখনও আমার মধ্যে ওই ভয় ভীতি ঢোকেনি। তো আমার সেই কাজিনের ফ্রেন্ড আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার কাছে আসে এবং এর মধ্যে সে নাকি আমাকে 2-3 বার ডাকও দিয়েছে। আমি শুনতে পাইনি বলে সে আমাকে এসে হাত ধরে জিজ্ঞাসা করে দাঁড়িয়ে থাকার কারণ। তখন আমি তাকে বলি যে আমাদের পাশের নারকেল গাছের মাত্র একটি ডাল কিভাবে যেন নড়ছে। তখন সেও সেই নারকেল গাছের দিকে তাকায়, কিন্তু তখন ডাল নড়া বন্ধ হয়ে গেছে, পাতাগুলো হালকা হালকা নড়ছিল। তখন আমরা দুজনেই আবার সেই বাঁশ বাগান থেকে খেয়াল করি যে বাঁশ গাছের পাতাগুলো নড়ছে কিনা, কিন্তু দেখলাম যে বাঁশ গাছের পাতাগুলো নড়ছে না। তখন আমরা দুজন আবার ভয় পেয়ে যাই এবং আমাদের আশেপাশে কিছুটা অস্বস্তি অনুভব করি। তখন আমরা দুজন সিদ্ধান্ত নেই যে একজনের পিঠের সাথে আর একজন পিঠ লাগিয়ে দুইজন দুই দিকে 360 ডিগ্রি করে খেয়াল রাখবো। তখন আমরা দুজন দুজনের সাথে পিঠ লাগিয়ে রাস্তার দিক এবং শ্মশানের দিকে খেয়াল রাখি এবং আমার কাজিনদের সেই বন্ধু নারকেল গাছ, বাঁশ গাছ এবং সামনে থাকা অন্যান্য জায়গাগুলো খেয়াল করছিল। আমরা দুজনই চুপচাপ থাকি অনেকক্ষণ ধরে। তখনই আমার সাথে থাকা আমার কাজিনের বন্ধুটি মাটিতে বসে পড়ে এবং তার মাথার দিকে হাত দিয়ে যেন কিছু একটা কষ্ট অনুভব করছে বোঝাতে চায়। তখন আমি অনেকটা ভয় পেয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু কোনো উত্তর না পেয়ে আমি তাকে ধরে বসি। আমার কোনো কথার উত্তর না দিয়ে সে বলতে থাকে আমার ঘাড়। তার এই কষ্ট দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই এবং বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে তার ঘাড়ে হাত দেই। তখন তার টি শার্টটি একটু সরিয়ে দেখি তার ঘাড় লাল হয়ে গেছে। সে ছিল খুবই সুদর্শন মানুষ, এই জন্য ঘাড়ের লাল দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব শক্তি দিয়ে তার ঘাড়ে চাপ দিয়েছে। আমি বলে বোঝাতে পারবো না তখন আমি কতটা ভয় পেয়েছি। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না তখন কি আমি দৌড়ে পালিয়ে যাব নাকি তাকে ধরে নিয়ে আসব। আসলে এই মুহূর্তটা আমার জীবনের একটা এতটাই ভয়ঙ্কর মুহূর্ত, এত বড় সিদ্ধান্ত নেওয়ার একটি মুহূর্ত ছিল যে আমার তখন
মাথা কাজ করছিল না। তখনই আল্লাহ আমাদের উপরে সহায় হন। আমার মধ্যে একটা সাহস জন্মায় যে আমাকে যে কোনোভাবে হোক তাকে নিয়ে এখান থেকে বের হতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমি তাকে দাঁড় করাতে সক্ষম হই এবং তাকে বলি যে মনের মধ্যে সাহস রাখার জন্য এবং আল্লাহর কথা স্মরণ করার জন্য। তখন সেও কিছুটা নর্মাল হয়। আমি এবং সে একসাথে দৌড়ে বের হয়ে যাওয়ার চিন্তা করি। যেই আমরা দৌড় দিতে যাব তখনই আমরা খেয়াল করি যে শ্মশানের সেই জায়গায় অন্ধকার কমে কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক সেই জায়গায় হঠাৎ করে কোথা থেকে যেন একটা নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা সেদিকে তাকাতেই দেখি যে শ্মশানের সামনে রাখা খাবারগুলো এবং লাল কাপড়ের নিচে থাকা পাতিলটি পড়ে যায়। তখনই আমাদের দুজনের শরীর শিউরে ওঠে যখন আমরা দেখতে পাই পাতিলের মুখে রাখা লাল কাপড়টি কেউ একজন যেন সজোরে টান দিয়ে সামনের দিকে নিয়ে গেছে। এটা দেখার পর আমরা দুজন দুজনের দিকে না তাকিয়ে পুরো শক্তি দিয়ে রাস্তার দিকে দৌড়াতে থাকি। আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে বের হতে পারি। রাস্তায় থাকা আমার কাজিনটা আমাদের দেখে আমাদের কাছে দৌড়ে আসে এবং রাস্তায় এসে আমার কাজিনের ফ্রেন্ড জ্ঞান হারায়। তখন আমার মনে হচ্ছিল আমি কেন জ্ঞান হারাচ্ছি না। আমার চোখে মুখে তখন নাকি ভয়ের ছাপ স্পষ্ট ছিল। অবশেষে তারা অনেক কষ্টে আমাদের দুজনকে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় এসে অনেকক্ষণ পর আমরা যখন নর্মাল হই তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। সব খুলে বলি তাদের। তখনই আমি আমার কাজিনের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি তার হঠাৎ করে ঘাড়ে সমস্যা হওয়ার কারণ কি। তখন আমার কাজিনের ফ্রেন্ড বলে যে যখন আমরা দুজন পিঠে পিঠ লাগিয়ে দুদিকে তাকিয়েছিলাম তখন সে অন্য মনস্ক হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। তখন তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় আমাদের কিছু হবে না তো। সামনের দিকে তাকিয়ে এগুলো ভাবতে ভাবতে সে খেয়াল করে যে নারকেল গাছ থেকে অস্পষ্ট কিছু একটা বের হয়ে তার দিকে আসছে এবং তার মনে হলো জিনিসটি তার কাঁধে হাত রেখেছে এবং হঠাৎ তার সামনে বড় বড় দুটি লাল চোখ স্পষ্ট হতে থাকে। তার বর্ণনা মতে লাল চোখ দুটি ছিল ঘুমন্ত কোনো ব্যক্তিকে জোর করে ঘুম ভাঙানো হলে রাগান্বিত লাল চোখ। তখনই তার ঘাড়ে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এবং তার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছিল না। যখন আমার কাজিনের ফ্রেন্ড এই কথাগুলো বলছিল তখন আমরা তার চোখে মুখে সেই ভয় দেখতে পাই। আমাদের দুজনের এই অবস্থা দেখে আমাদের কাজিনটা সিদ্ধান্ত নেয় একজন হুজুরের সাথে দেখা করার। আমরা যখন হুজুরের কাছে যাই তখন দেখতে পাই এশার নামাজ শেষ করে হুজুর বসে আছেন। আমরা গিয়ে হুজুরকে সমস্যার কথা বললে তিনি আমাদের এশার নামাজ পড়ে এসে পুরো ঘটনা খুলে বলতে বলেন। নামাজ শেষ করে এসে আমরা যখন হুজুরকে সব বলি তখন হুজুর আমাদের উপর রেগে যান এবং বলেন আমি জানা সত্ত্বেও কেন ওখানে ওদের নিয়ে গেলাম। আমি হুজুরের কাছে আমাদের সাহায্যের আবেদন জানাই। তখন হুজুর আমাদের বলেন শুধু শুধু নিজের উপরে এই বিপদ কেন আনতে গেলে। হুজুর আমাদের চিরকালের জন্য ওই দিকে যেতে নিষেধ করেন। তারপর দোয়া পড়ে ফুঁ দেন। তিনি আমাদের বলেন ওদের ঘুমের সমস্যা করিস না। তোদেরকে যখন চলে আসতে বলা হয়েছে তখন তোরা কেন ওই জায়গায় ছিলি। তখন আমরা বলি কেউ তো আমাদের চলে আসতে বলেনি। তখন হুজুর কাজিনের দিকে তাকিয়ে বলেন কিরে ভেবে দেখতো কেউ কিছু বলেনি। তখন আমার কাজিনটা চুপ করে থাকে। হঠাৎ একজন বলে আমরা যখন রাস্তায় দাঁড়ানো তখন ছোট একটা ছেলে এসে বলে ওদেরকে নিয়ে আসেন, এত সাহস ভালো না। ছেলেটি আরো ধমকের সুরে বলে যান নিয়ে আসেন ওদের। তারপর ছেলেটি কোথায় চলে গেল আমরা খেয়াল করিনি। আমি চুপ করে বসে থাকি এবং সবার দিকে তাকিয়ে থাকি, ভাবতে থাকি এখানে যাওয়ার ঘটনা তো আমরা ছাড়া কেউ জানতো না। তখন আমরা হুজুরের দিকে একটু অন্যরকম ভাবে তাকাই। হুজুর বলেন আমার একটা ছাত্র আছে যে আমাকে এসব কাজে সাহায্য করে। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। শুনছেন ভূত.com। পড়ে শোনাচ্ছি আরো একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুজ্জামান আয়াত বলছি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার নিজপাড়া গ্রাম থেকে। আমি পড়াশোনার জন্য এখন ঢাকায় থাকি। ইচ্ছে করলেই আমি আপনাদের স্টুডিওতে যেতে পারি, কিন্তু আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। ঘটনাটি আমি 2 অংশে লিখেছি। 2 অংশ দুজনের সাথে ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। ওনার কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবেই বলছি।
বলছেন মা। তোর ভাগ্নির জ্বর শুনে বাড়ির সকলে আমরা তোর আপুর বাড়িতে তোর ভাগ্নিকে দেখতে গিয়েছি। হঠাৎ দুপুরবেলা তোর এক দূর সম্পর্কের চাচির ফোন আসে। ফোন রিসিভ করতেই উনি বলে ওঠেন তোর দাদা নাকি বাড়িতে একা পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। শুনে আমরা সকলে হতবাক হয়ে যাই। এদিকে বাবা বাড়িতে একাই ছিলেন এবং দাদা অসুস্থ, ওনাকে শুইয়ে রেখে গিয়েছিলাম। দুশ্চিন্তায় পড়ে গেলাম। উনি তো একা বিছানা থেকে নড়তেও পারেন না, তাহলে পড়ে গিয়ে কোমর ভাঙলেন কিভাবে? ভেবেছিলাম বিছানা থেকে উঠতে গিয়ে হয়তো কোমর ভেঙেছেন। তড়িঘড়ি করে রেডি হচ্ছিলাম বাসায় ফেরার জন্য। তোর বাবাকে ফোনে পাচ্ছিলাম না। ভেবেছি তোর বাবা ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, ব্যস্ত, তাই কল ধরতে পারছে না। তোর চাচাকে ফোন দিলাম, উনিও কিছু জানেন না। উনি বাজারে ছিলেন এবং দ্রুত ওনার গাড়ি নিয়ে রওনা হন আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাসায় ফিরে দেখি তোর দাদা দিব্যি সুস্থ। তোর চাচির প্রতি ভীষণ রাগ হলো। মনে মনে ভাবলাম কেউ এভাবে মজা করে? তারপর জানতে পারি তোর দাদার ছোট ভাই, ওনার কোমর ভেঙে গেছে। তো রাতে ওনাকে দেখতে আমরা তোর দাদিকে নিয়ে ওনাদের বাসায় যাই। গিয়ে দেখি শোকাবহ পরিবেশ। বাসায় সকল আত্মীয় স্বজন এসেছেন এবং সকলেই কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। তো ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হলো। এখানে বলে রাখা ভালো, ওনাদের বাড়িটি ছিল গ্রামের বেশ গভীরে। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি যেতে একটা বিশাল বট গাছ, রুস্তম বাড়ি এবং একটি গোরস্থান পেরিয়ে যেতে হয়। তো গ্রামের রাস্তা হওয়ার কারণে এত রাতে কেউ ওই রাস্তায় চলাচল করে না এবং রুস্তম বাড়িটি ভূত প্রেতের আড্ডাখানা হিসেবে বেশ পরিচিত। এমনটি বলার কারণ, ওই বাড়ির পাশ দিয়ে রাতে যে কেউ গেলে তাদের সাথেই ধস্তাধস্তি, ঢিল ছুঁড়ে মারা, রাতে স্বপ্নে আসা ইত্যাদি কাজকর্ম ঘটত। তাই রাতে ফেরার সময় আমাদের বেশ ভয় হচ্ছিল। গোরস্থান পেরোনোর সময় আমাদের কোনো সমস্যা হলো না। যখনই রুস্তম বাড়িটির কাছে আসলাম, হঠাৎ ছমছমে পরিবেশ, রাস্তার নিস্তব্ধতা ভাঙল। রাস্তার ধারের ক্ষেতগুলিতে হুঙ্কার দিয়ে উঠল কিছু শেয়ালের দল। চিৎকারগুলো এমনই করুণ ছিল যে মনে হচ্ছিল কেউ ওদের ছিঁড়ে খেয়ে ফেলছে। তারপর যখন রুস্তম বাড়ি অতিক্রম করা শেষ, হঠাৎ কিছু কুকুর হাঁপাতে হাঁপাতে আমাদের অতিক্রম করলো এবং শুনতে পেলাম হুতুম পেঁচার ডাক। নিমেষেই সব থেমে গেল, আবার সব শুনশান। বাড়িতে আসার পর তো দাদি বলল, বৌমা, এত দূর থেকে আসলাম, এত রাতে, ঘরে তোমার ছোট দুটি বাচ্চা, তুমি এক কাজ করো, একটু আগুন জ্বালিয়ে আগুনের পাড় থেকে হেঁটে যাও আর গোয়াল ঘরে একটা চক্কর লাগিয়ে তারপরে ঘরে ফেরো, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লে। তোর ছোট ভাই আমার ডান পাশে এবং তোর বাবা আমার বাম পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের মাঝে আমি স্বপ্নে দেখতে পেলাম এক রক্ত হিম করে দেওয়ার মতো ব্যাপার। আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম বিশাল এক অবয়ব, যার মাথা নেই। জিনিসটা এতই বড় ছিল যে তার পুরো শরীর যেন আকাশ ছুঁয়েছে। আমি প্রাণ বাঁচানোর জন্য বাড়ির দিকে দৌড় দিলাম এবং এক পর্যায়ে আমাদের বাড়িতে এসে আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং সেই অবস্থায় ওই জিনিসটি আমার গলা চেপে ধরল। ঘুমের মাঝে আমি চিৎকার করছি, আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। আমি দৌড়াতে পারছি না। আমি এক পর্যায়ে মরে যাচ্ছি প্রায়। এমন সময় কালেমা পড়তে লাগলাম। এরপর তোর বাবা আমার ঘুম থেকে আমাকে টেনে তুলল এবং তোর বাবা বলল আমি ঘেমে বালিশ ভিজিয়ে ফেলেছি, অদ্ভুত আওয়াজ করছিলাম। এরপর ঘটনাটি তোর নানিকে জানাই। বলে রাখা ভালো, উনি কুসংস্কারাচ্ছন্ন একজন ব্যক্তি এবং জিন ভূতে দারুণ বিশ্বাসী। ঘটনার এক পর্যায়ে তোর নানি বলে ছোটবেলায় তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা। সালটা 1975 অথবা 76। আমি তখন 10-12 বছর বয়সী। আমার বাবা ছিলেন তালুকদার, অর্থাৎ অনেক সম্পত্তির মালিক। এজন্য আমাদের শত্রু ছিল অনেক। আমরা 2 বোন ছিলাম। আমি ছিলাম জ্যেষ্ঠ এবং আমার ছোট 2 ভাই এবং বড় 2 ভাই ছিল। তখনকার সময় আমাদের গ্রামে বাজার ছিল না। বাজার ছিল নালিতাবাড়ি, অর্থাৎ আমাদের চিনামারা গ্রাম থেকে প্রায় 5 কিলোর পথ। রাস্তাঘাট ছিল না বাজারে যাওয়ার মতো, মানে যাওয়া মানে যুদ্ধ করা।
বন জঙ্গল পেরিয়ে ভোগাই নদী পেরিয়ে আলিয়াখালী নামের একটি খাল পেরিয়ে তারপর বাজারে যেতে হতো। এজন্য বাবা সপ্তাহে একদিন বাজারে যেতেন। এমনই একদিন মঙ্গলবারে বাবা বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। জমি জমা নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল, তাই তিনি ঠিক করলেন ভূমি অফিসে গিয়ে কাগজপত্র সবকিছু ঠিক করে তারপর বাজার করে বাসায় ফিরবেন। তিনি সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে গেল। আলিয়া খাল বের হওয়ার সময় তিনি অদ্ভুত কালো ছায়ামূর্তি দেখতে পেলেন। ছায়ামূর্তিটি বাবাকে পাশ কাটিয়ে হঠাৎ সামনে মিলিয়ে গেল। বাবা চোখের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলেন। যখন নদীটি পার হবেন তখন হঠাৎ খেয়াল করলেন ছায়ামূর্তিটি আবার বাবার পাশে পাশে হাঁটছে, যেন অবয়বটি বাবাকে ফলো করছে। এবার বিষয়টি তিনি অনেক ভালোভাবে খেয়াল করলেন। পাশ ফিরতে দেখলেন অবয়বটি দৌড় দিয়ে মিলিয়ে গেল। যেহেতু দিনটি ছিল মঙ্গলবার, তাই উনি ভয় পেতে লাগলেন, কারণ গ্রামে প্রচলিত রয়েছে শনিবার এবং মঙ্গলবার দিনগুলো ভালো না। বাবা বাসায় ফিরে ঘামতে লাগলেন। আমি তখন ঘুমিয়েছিলাম। যথারীতি মা খাবার খেয়ে শুয়ে পড়লেন। বাবা ঘুমাতো অন্য এক ঘরে। হঠাৎ রাতে ব্যথায় গোঙানির আওয়াজ শুনতে পেলেন মা। দরজা খুলে যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আমাদের বাবার ঘরের সামনে একটি লাউ গাছের মাচা ছিল। মা দেখলেন বাবা ওই মাচার নিচে রক্ত বমি করতে করতে ভাসিয়ে ফেলেছেন এবং তিনি মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। ইতোমধ্যে মায়ের চিল্লাচিল্লি শুনে ওই ঘর থেকে কাকা কাকি বেরিয়ে আসলেন এবং বাবাকে ঘরে শোয়ানো হলো। তারপর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলো। এরপর বাবাকে বলা হলো কি হয়েছিল তার সাথে। রাতে হঠাৎ আমার জল তেষ্টা পায়। পানি খেতে বের হলাম, দেখলাম দুটি আগুনের গোলা লাউ গাছের মাচার নিচ থেকে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। বিষয়টা ভালো ঠিক ছিল না। সেই জন্যই দ্রুত কল চেপে পানি খেয়ে ঘরে চলে যাব ভাবলাম। যেই না আমি পানি খেতে গিয়েছি, হঠাৎ একটি বাতাসের পাঁক পানির কলের মধ্যে এসে মিলিয়ে গেল। তারপর আমি পানি খেয়ে ঘরে চলে আসতে লাগলাম। লাউয়ের মাচার নিচে এসে তীব্র পেট ব্যথায় আমি লুটিয়ে পড়লাম। এরপর শুরু হলো রক্ত বমি। এরপর তোর বাবার জন্য দূর দূরান্তের কবিরাজ আনা হয়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। দিন দিন তোর বাবার অবস্থার অবনতি হচ্ছিল। কিচ্ছু খেতে পারতেন না। খাওয়ার সাথে সাথে রক্ত বমি করে ভাসিয়ে ফেলতেন। কোনো কিছুতেই কাজ হচ্ছিল না দেখে এক বিরাট কবিরাজ শেরপুর থেকে আনা হয়। ওনার আসতে 7 দিন সময় লেগেছিল, কারণ সে সময় না ছিল কোনো রাস্তাঘাট, না কোনো গাড়ি। তারপর উনি বলেন